তোমরা আগেই পরিবেশ নীতিবিদ্যা সম্পর্কে একটা প্রাথমিক ধারণা পেয়েছো। যেহেতু পরিবেশ নীতিবিদ্যার মূল বিষয় হলো পরিবেশ, তাই এই ক্লাসে আমরা পরিবেশ নিয়ে আলোচনা করব। পরিবেশ শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ হলো যা পরিবৃত করে। পরিবেশের মধ্যে উপস্থিত মানুষ, প্রাণী, গাছপালা, জড়বস্তু এই সকল বিষয়কে পরিবেশ পরিবৃত করে থাকে। আবার পরিবেশ শব্দটির ইংরেজি প্রতিশব্দ হলো এনভায়রনমেন্ট। এনভায়রনমেন্ট শব্দটি এসেছে ফরাসি শব্দ এনভায়রন থেকে, যার অর্থ পারিপার্শ্বিক অবস্থা। পরিবেশ সংক্রান্ত আলোচনা করতে গিয়ে আমরা দুই ধরনের পরিবেশ পেয়ে থাকি, প্রাকৃতিক পরিবেশ এবং কৃত্রিম বা মনুষ্য সৃষ্ট পরিবেশ। প্রাকৃতিক পরিবেশ বলতে বোঝায় পরিবেশের অন্তর্গত গাছপালা, নদ নদী, পাহাড় পর্বত ইত্যাদি দ্বারা গঠিত পরিবেশ। মানুষ নিজ প্রয়োজনে প্রাকৃতিক পরিবেশের পরিবর্তন ও পরিবর্ধন করে যে গ্রাম, শহর, রাষ্ট্র ইত্যাদি জনপদ গড়ে তোলে তাকে বলা হয় কৃত্রিম বা মনুষ্য সৃষ্ট পরিবেশ। এই দুই ধরনের পরিবেশ থেকে আমরা এর দুটি অর্থ পেয়ে থাকি, সংকীর্ণ অর্থ এবং ব্যাপক অর্থ। সংকীর্ণ অর্থে পরিবেশ হলো উদ্ভিদ ও প্রাণীসহ সকল অমানসী প্রকৃতি। যেমন ধরো, সংকীর্ণ অর্থে বিদ্যালয়ের পরিবেশ হলো বিদ্যালয়ের পারিপার্শ্বিক গাছপালা এবং বিদ্যালয়ের ভিতরে ও আশেপাশে থাকা পশু পাখি। আর ব্যাপক অর্থে পরিবেশ হলো প্রাকৃতিক ও মনুষ্য সৃষ্ট পরিবেশ। এই অর্থে বিদ্যালয়ের পরিবেশ হলো বিদ্যালয়ের ভবন, খেলার মাঠ, শ্রেণীকক্ষ, বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা এই সকল কিছুর সমষ্টি। পরিবেশ নীতিবিদ্যার আলোচনায় পরিবেশ শব্দটিকে এই ব্যাপক অর্থেই গ্রহণ করা হয়েছে। বর্তমান সময়ে পরিবেশ নীতিবিদ্যা একটি বহুল চর্চিত বিষয়। বিশেষ করে দর্শন শাস্ত্রে এই পরিবেশ নীতিবিদ্যা একটি গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে আছে। তবে পরিবেশ বিষয়ক আলোচনা বর্তমানে ব্যাপকভাবে চর্চিত হলেও সুপ্রাচীন কাল থেকেই এর চর্চা হয়ে আসছে। যেমন প্রাচীন গ্রিক দার্শনিক থেলসের দর্শন আলোচনায় জগতের মৌল উপাদান হিসেবে জলের গুরুত্ব লক্ষ্য করা যায়। তার মতে জলই পৃথিবীর মূল উপাদান এবং সকল কিছুর উৎস। পৃথিবীতে যা কিছু আছে অর্থাৎ জীব, প্রকৃতি, জড়বস্তু সবই জলের থেকে উদ্ভূত এবং জলেই ফিরে যায়। থেলসের মতো অ্যারিস্টটলের দর্শন আলোচনায়ও পরিবেশ চিন্তার একটি স্পষ্ট আভাস পাওয়া যায়। তার দর্শনে পরিবেশ একটি গুরুত্বপূর্ণ স্থান পেয়েছে, বিশেষ করে জীববিদ্যা, নীতিশাস্ত্র এবং অধিবিদ্যার ক্ষেত্রে। অ্যারিস্টটল তার হিস্ট্রি অফ অ্যানিমালস এবং জেনারেশন অফ অ্যানিমালস গ্রন্থে প্রাণী জগতের স্তরবিন্যাস করেছেন। পাশ্চাত্য দর্শনের পাশাপাশি ভারতীয় দর্শনেও পরিবেশ চেতনার উন্মেষ ঘটেছে বহুকাল আগে থেকেই। বৈদিক যুগে প্রকৃতিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হতো এবং দেবতা রূপেও পুজো করা হতো। ঋগ্বেদের আর্যরা
অগ্নি, বায়ু, মৃত্তিকা, উদ্ভিদ প্রভৃতি প্রাকৃতিক উপাদানকে দেবতা রূপে গণ্য করত। এছাড়াও বৌদ্ধ দর্শনের প্রতিষ্ঠাতা গৌতম বুদ্ধ তাঁর বাণী প্রচারের মাধ্যমে প্রাণী হত্যাকে নৈতিকভাবে নিন্দনীয় বলে প্রচার করেছেন। বুদ্ধের দর্শনে পরিবেশের প্রতি গভীর শ্রদ্ধা ও সংযোগ রয়েছে। বুদ্ধদেব তাঁর অনুগামীদের পরিবেশকে সম্মান করতে এবং পরিবেশের সঙ্গে ভারসাম্য বজায় রেখে সহজ ও সরলভাবে জীবনযাপন করতে শেখান। একইভাবে জৈন ধর্মের প্রবক্তা মহাবীরও প্রাণী হত্যাকে নৈতিক অপরাধ বলেছেন, কারণ মহাবীরের দর্শনের কেন্দ্রীয় ধারণা হল অহিংসা, যা শুধু জীবন্ত প্রাণীর প্রতি নয়, পরিবেশের সকল বস্তুর প্রতি সম্মান করতে শেখায়। তিনি বিশ্বাস করতেন যে আত্মা কেবল মানুষেই সীমাবদ্ধ নয়, বরং জীবন্ত ও জড় উপাদান যেমন জল, বায়ু, মাটি, অগ্নি, গাছপালা ইত্যাদিতেও বিদ্যমান। এই কারণেই প্রকৃতির কোনো অংশকেই আঘাত করা উচিত নয়। চতুর্দশ শতাব্দীতে বৈষ্ণব ধর্মের প্রচারক শ্রী চৈতন্য দেবও সমস্ত রকম জীবকে সমদৃষ্টিতে দেখার কথা বলেছেন। তার মতে প্রতিটি জীব, পশু পাখি, বৃক্ষ, নদী সবকিছুই ভগবানের প্রকাশ, অর্থাৎ প্রকৃতির প্রতি শ্রদ্ধা প্রদর্শন করাই হলো ঈশ্বর ভক্তির অংশ। তাহলে এই ক্লাসে তোমরা পরিবেশ সম্পর্কে একটি প্রাথমিক ধারণা পেলে।